কমার্স ব্যাংকের ব্যাপারে আমি বলবো যে আমরা এটাকে দেখছি, এটা অনুসন্ধানে আছে, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত হচ্ছে যে পদ্মা ব্যাংকও আমাদের রাডারে আছে। পদ্মা ব্যাংক একটা অচল ব্যাংক, এটাকে সচল করতে হবে। সচল করতে হলে হয়তো পদ্মা ব্যাংক হয়তো নাও থাকতে পারে, হয়তো এটাকে মার্চ করে দিতে হতে পারে। এটা আমাদের দ্বিতীয় ধাপের, আমরা এটাকে অন্তর্ভুক্ত করেছি। আমাদের একটা ক্যাপাসিটি আছে, আমরা হয়তো 20টা ব্যাংকে আমাদের হয়তো ইন্টারভেনশন করতে হতে পারে, 15টা থেকে 20টা, কিন্তু আমরা তো একসাথে করতে পারবো না। আমরা প্রথমে 5টা ব্যাংক নিচ্ছি, এই 5টা ব্যাংকে যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমরা পরে হয়তো আরো 5টা বা 10টা ব্যাংকে নিব, তারপরে আবার হয়তো আরো কিছু ব্যাংকে নিব। এইভাবে আমরা যাব, ধাপে ধাপে যাব। আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু খেতে পারবো সেটুকুই থালার মধ্যে নেব, থালাতে তার বেশি কিছু নেব না। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রেদওয়ানুল হক, আমি ডিবিসি টেলিভিশনে আছি। স্যার, যেহেতু ব্যাংক মার্জ নিয়ে কথা হচ্ছে এবং কমার্স ব্যাংক যেটার কথা বললেন সেটাও স্যার বোর্ড ব্যাংকে দিয়েছেন, আমরা ব্যাংক রিফর্মের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনি বেশ কয়েকটি ব্যাংকের যে বোর্ড ভেঙেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে দেশের অনেক বড় একটা ব্যাংক ইসলামী ব্যাংক। তো যখন ওখানে চেয়ারম্যান দেয়া হয়, সেই চেয়ারম্যানের বিষয়ে সর্বমহল থেকে একটা আপত্তি ছিল এবং যারা ওই ব্যাংকে ছিল সেখানে তারা সেখানে মারামারি পর্যন্ত হয়েছে, গুলি বিনিময়ের মতো ঘটনা ঘটেছে সেখানে। তখন স্যার আপনারা তারপরেও এত বিতর্কের পরেও তাকে দিলেন এবং এখন আবার তার দোষ ত্রুটি বের হলো, তাকে আপনারা সরিয়ে দিলেন। এখন স্যার নতুন যাকে দিয়েছেন একই সমস্যা স্যার, সেখানে মারামারি হচ্ছে তাকে নিয়ে। দেশের এই বড় ব্যাংকটি নিয়ে আসলে এই অস্থিরতা শেষ হবে কবে? আপনাদের এক্সপেরিমেন্ট কবে শেষ হবে এবং সেখানে কবে স্থিতিশীলতা ফিরে আসবে স্যার? দেখুন, অস্থিতিশীলতা করার জন্য আমরা দায়ী। এখানে ভিতরে অনেক মহল আছে, অনেক রকমের এলিমেন্টস কাজ করে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করে। আমরা যেটা করি সেটা হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করি। যখন এটা অস্থিতিশীল হয় আমরা স্থিতিশীলতা আনি, যেখানে অনিয়ম হয় আমরা তখন সেখানে কার্যকর একটা পদক্ষেপ গ্রহণ করি। ইসলামী ব্যাংকে কিছু অনিয়ম হয়েছিল বা আগে কিছু অনিয়ম ধরা পড়েছিল, যেসব কারণে আমরা একটা ব্যবস্থা নিতে যাচ্ছিলাম। তো উনি প্রণীত হয়ে পদত্যাগ করেছেন, সেটা ভালো কথা, কিন্তু না হলে হয়তো আমরা এর দিকে যাচ্ছিলাম। তো আমি যেটা বলবো যে আমাদেরকে বাংলাদেশের সামগ্রিক যে চিত্র, ব্যাংকিং খাত তো তার বাইরে, তো এখানে বিভিন্ন পেশার গ্রুপ বিভিন্নভাবে কাজ করছে, অপচেষ্টাও চালাচ্ছে। আমরা চেষ্টা করছি তার ঊর্ধ্বে থেকে এই খাতটাকে স্টিয়ারিং করতে। তো যখনই আমরা কোনো ইরেগুলারিটি পাচ্ছি আমরা সেটা তদন্ত করছি। সব তথ্যই যে আপনাদের কাছ থেকে আসে সেটা সবই যে সত্য তাও তো নয়। এখানে প্রচুর প্রচুর তথ্য আপনারাও দিচ্ছেন যেগুলো উদ্দেশ্য প্রণোদিত, আমরা সেটা বুঝতেও পারি, কিন্তু আমাদেরকে সেটা বাঁচতেও হবে। কাজেই ঠক বেছে বেছেই তো করতে হবে, না তো গা উজাড় করে তো লাভ নেই। কাজেই আমরা চেষ্টা করছি যত সম্ভব খাতটাকে ভালো রাখতে, সহায়তা করুন। এখানে আপনাদের সহায়তার প্রয়োজন আছে, আপনারাও কিন্তু এখানে একটা ইনস্টেবিলিটির সোর্স আমি মনে করি। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে ভালো প্রবৃদ্ধি হয় যেখানে ম্যাক্রো স্টেবিলিটি নেই। কাজে এই ম্যাক্রো স্টেবিলিটিটা হচ্ছে প্রি কন্ডিশন ফর স্টেবল গ্রোথ। গ্রোথ আমি 1 বছর আনতে পারবো, সরকার টাকা ছাপিয়ে, সরকার ব্যয় বাড়িয়ে আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে ধরে রাখতে পারবো না। ধরে রাখার জন্য টেকসই প্রবৃদ্ধি যদি আমরা চাই, তাহলে আমাকে আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতে হবে, যেখানে আমরা আছি বর্তমানে। আমাদেরকে প্রাইস স্টেবিলিটিতে একটা স্বস্তিদায়ক অবস্থায় থাকতে হবে। আমার ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনবে কিভাবে? টেকসইভাবে কিভাবে কমাবো? আমি আগে যেটা করা হয়েছিল, ঘোষণা দিয়ে 9% করে দেওয়া হলো, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ পলিসি যেটা একটা সরকার নিতে পারে, সেটা নেওয়া হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম তখন, আপনারা করেছিলেন, যেটা এটা এটা হয় না, এবং এটার ফল কিন্তু ভালো হয়নি কোনোভাবেই। আমরা প্রবৃদ্ধিও পাইনি, আমরা আমাদের ম্যাক্রো স্টেবিলিটি হারিয়েছি, মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে চলে গেছে, সবই আমরা কিন্তু হারিয়েছি। কাজে আর্টিফিশিয়ালি কিছু করাটা ঠিক হবে না, এটাকে করতে হবে টেকসইভাবে করতে হবে, যাতে এটা স্থায়ী একটা সমাধান বের করতে পারি। আমরা আশা করি যে মূল্যস্ফীতি কমে আসলে সরকারের একটু, এখানে প্রবৃদ্ধি ডিটারমিনেন্টস অনেকগুলো ফ্যাক্টর,
আমাদের যে প্রবৃদ্ধি খারাপ হয়েছে সেটা একেবারে আমি বলবো না। আমাদের 4% প্রবৃদ্ধি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আপনারা দেখুন পাকিস্তানে কি প্রবৃদ্ধি হয়েছিল, নেগেটিভ। শ্রীলঙ্কার কথা আর বললাম না। সেই সব কনটেক্সটে যদি আমরা ধরি আমাদের 4% প্রবৃদ্ধি, এখানে কিন্তু কোনো ভেজাল মিশানো নাই। যা বিবিএন যেটা ক্যালকুলেট করছে সেটাই আমরা দিচ্ছি। তো এইখানে এই প্রবৃদ্ধিটা আমি মনে করি যে খারাপ কিছু নয়, এবং আমরা যেটা আশাবাদী যে আগামী বছরে আমাদের প্রবৃদ্ধি 5.5 থেকে 6 বা তারও বেশি হতে পারে, সেটাই হবে আমাদের আসল অর্জন, এবং তারপরে আরো বাড়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস ভুলে যাওয়া যাবে না যে রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় একটা রোল প্লে করে, এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেখানে তো অনিশ্চয়তা তো আছে, সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটা মনিটারি পলিসি দিয়ে আমরা সলভ করতে পারবো তা তো নয়, সেটা বিয়ন্ড দ্য স্কোপ অফ মনিটারি